নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা, কিন্তু উদ্দেশ্য ছিল এই ইন্ডিয়ান স্পন্সর্ড নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের উদ্দেশ্য ছিল জামাতকে ডিমোরালাইজ করা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফল হয়েছে উল্টো। হ্যাঁ, নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন বাংলাদেশের রাজনীতিকে সরগরম করে দিয়েছে ঠিকই, কিন্তু টার্গেট ছিল জামাত ইসলামীকে ডিমিন করা, কিন্তু জামাত ইসলামের কোনো ক্ষতি হয়নি, বরং জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা আরও বেড়ে গেল। দর্শক, কালবেলা একটা সুন্দর রিপোর্ট করেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে সরগরম রাজনীতি। হ্যাঁ, রাজনীতি সরগরম, কিন্তু দিন শেষে মূল যে উদ্দেশ্য যে ইসলামপন্থীরা বা ইসলামী হার্ডলাইনার্স উগ্রবাদী যাই বলুক না কেন, এর মূল টার্গেট এটাই যে জামাত ক্ষমতায় আসতে পারে। সরাসরি বলবে না, কিন্তু ওই রিপোর্টের মূল টার্গেট পয়েন্ট এটাই। অতএব জামাত ভালো না, অমুক তমুক, তোমরা সবাই নড়ে চড়ে বসো। কিছুই হয়নি জামাতের, বরং এই সরকার যেভাবে ন্যায্যতার পক্ষে অবস্থান নিয়েছে তাতে জামাত আরো গ্লোরিফাই হয়েছে। দর্শক, এই রিপোর্টটা আমরা বিশ্লেষণ করব। যুক্তরাষ্ট্রের দি নিউ ইয়র্ক টাইমসে অ্যাজ বাংলাদেশ রিইনভেন্ট ইটসেলফ ইসলামিক হার্ডলাইনার্স সি অ্যান ওপেনিং। এই যে সি অ্যান ওপেনিং, এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে ওই ইসলামপন্থীরা ক্ষমতায় আসতে পারে ভোটের মাধ্যমে। আর অন্যান্য যেটা ফুটবল খেলায় বাধা অমুক তমুক, এগুলোই এখন জামাত ইসলামীর সাথে তো হেফাজত চরমনে এরাই থাকবে, এদের হয়তো বা দুই একটা ভুল কার্যক্রম, এগুলোকে এনে ইসলামী হার্ডলাইনার্সদের ওপেনিং হতে যাচ্ছে, এটা বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কি কোনো লাভ হয়নি। এগুলো যে ফালতু রিপোর্ট, এটা যে এক পেশে মিথ্যা, এটা ভালোভাবে সরকার প্রতিষ্ঠিত করে দিয়েছে। এবং বাংলাদেশে বা রাজনীতিতে নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্ট মোটেও সাড়া জাগাতে পারেনি, তাসির তৈরি করতে পারেনি, বরং নেগেটিভলি প্রত্যাখ্যাত হয়েছে। বাংলাদেশের নতুন পরিস্থিতিকে কট্টর ইসলামপন্থী মতাদর্শ কায়েমের সুযোগ হিসেবে দেখছেন। এর মানে এই কট্টর ইসলামপন্থী মতাদর্শ কায়েমের সুযোগ মানে কি? ওই জঙ্গিরা দুই একটা বোমা হামলা করবে এটা না, এর মানে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে, এটা কি বুঝিয়েছেন? এগুলো আমরা বুঝি ভাই। প্রকাশিত প্রতিবেদনে দেশের রাজনীতি বেসরকার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সন্দেহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসররা টাকার বিনিময়ে এই প্রতিবেদন লিখিয়েছে। আবার আওয়ামী সমর্থক লেখক সাংবাদিক বুদ্ধিজীবীরা প্রতিবেদনের পক্ষে সাফাই গেছেন। তথ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব প্রতিবেদনের বিভ্রান্তিকর আখ্যায়িত করে বলেছেন এটি একপাক্ষীয় ধারণা তৈরি করেছে। আর প্রধান উপদেষ্টা প্রেস উইং এই প্রতিবেদনকে মিসলিডিং হিসেবে উল্লেখ করেছেন। মানে ওভারঅল এই প্রতিবেদনকে বাংলাদেশের মানুষ খেয়ে দিয়েছে, এই প্রতিবেদন কোনো ভাত পায়নি। এমন প্রেক্ষাপটে মাহফুজ আলমের বক্তব্য নিয়ে আমরা সমালোচনা করেছি। তার বক্তব্যের উদ্দেশ্য ঠিক থাকলেও তার মধ্যে একটু ভেজাল ছিল, যে উগ্রপন্থীদের সুযোগ দিবে না, এর মানে উগ্রপন্থীদের উত্থানের কোনো পরিবেশই তো নেই, সুযোগ দিব না মানে এটাকে, সেটা নিয়ে আমরা আগে কথা বলেছি। শফিকুল আলম যেটা লিখেছেন প্রেস সচিব, প্রতিবেদনটি বাংলাদেশ সম্পর্কে একটি বিভ্রান্তিকর একপক্ষীয় ধারণা তৈরি করছে, যেখানে দেশটিকে ধর্মীয় চরমপন্থার করাল গ্রাসে পতিত হতে চলছে বলে উপস্থাপন করা হয়েছে। এই বর্ণনা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতিসরলিত দেখছে। অবশ্য প্রতিবেদনের ভিতরেই জামাত ইসলামীর স্টেটমেন্ট আছে। প্রতিবেদনে কিছু ধর্মীয় উত্তেজনাকর ঘটনার বিপরীতে দেশের সামগ্রিক উন্নয়ন সমাজের অগ্রগতির দিকটি উপেক্ষিত হয়েছে দাবি করে প্রেস সচিব আরও লেখেন। এখন যেসব বিচ্ছিন্ন ঘটনা দেখানো হচ্ছে ওর চাইতে বেশি ঘটনা হাসিনার সময় ঘটতো, তখন তো আর একটা উগ্রবাদী, হ্যাঁ নিউ ইয়র্ক টাইমস হাসিনার বিরোধিতা করেছে, কিন্তু উগ্রবাদের উত্থান একথা তো বলেনি। এখন উগ্রবাদের উত্থান কেন বলছে? জামাত ইসলাম একটু শান্তিতে রাজনীতি করছে, এটা সহ্য হয় না নাকি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষভাবে তাদের নিরাপত্তা ও সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। নারী অধিকার ও সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া, এই সরকারকে যে চিত্র উপস্থাপন করা হয়েছে তা বাস্তবতার সঙ্গে মেলে না। যখন জামাতের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল প্রপাগান্ডার একটা মূল, এটা আমরা ডিপ্লোম্যাটিক সোর্স থেকে জানি, এটা সব পত্রিকা আসে না, মূল একটা পয়েন্টই এটা যে এরা নারী স্বাধীনতায় বিশ্বাস করে না। এবং এই অভিযোগটা পশ্চিমাদের ডিপ্লোম্যাটিক নোটে নোট করা আছে যে জামাত নাকি নারী স্বাধীনতা বিশ্বাস করে না। এর ফলেই কিন্তু জামাত পশ্চিমা নারী কূটনীতিকদের সাথে জামাতের নারী উইংয়ের সাথে বৈঠক করিয়েছে এবং জামাতের ফিমেল উইং মাঠেও নেমেছে, মানববন্ধন মিছিল এগুলোতে নেমেছে। তিনি যুব দিবস 2025-এর উদাহরণ টানেন, যেখানে দেশের প্রতিটি প্রান্ত থেকে প্রায় 27 লাখ মেয়ে অংশ নিয়েছেন এবং 3000টি খেলা ও সংস্কৃতি কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। জামাত ইসলামী এই নারীদের ফুটবল খেলা, নারীদের ক্রিকেট খেলা, এগুলো সব চালিয়ে যাবে এবং এগুলো
স্পন্সর করবে, কোনো সমস্যা নেই। আহ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই জামাতের ইসলামী ব্যাংক ফুটবল ক্রিকেটে স্পন্সর করেছে, আপনারা দেখেছেন না? অতএব জামাত আহ, আহ, কখনোই কাউকে তাদের মতাদর্শ চাপিয়ে দিবে না, বরং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জামাত বিশ্বাস করে, এটা সরকারও মনে করে। তো এখানে সরকার পক্ষ থেকে ডিটেলস তালিকা দেওয়া হয়েছে যে ওই প্রতিবেদনগুলো যে ভুয়া, বরং নারীদের যে হাসিনার আমলের চাইতে আরো বেশি সুন্দরভাবে উদারভাবে নারীরা চলাফেরা করছে বা বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে তার প্রমাণ দিয়ে সামাজিক সংস্কৃতি জীবনের প্রাণবন্ত প্রমাণ করে। এটি একটি মাত্র ফুটবল খেলা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়া মানে এই নয় যে বাকি 2999টি সফল আয়োজনের মূল্য নেই। একটি বিচ্ছিন্ন ঘটনা কেন্দ্র করে সামগ্রিক অগ্রগতি খাটো করে দেখার প্রকৃত সত্য আড়াল করেছে। এটাই হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের জালিয়াতি। আর মজার বিষয় হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে জামাত ক্ষমতায় আসবে, উগ্রবাদের উত্থান হবে, এটা ঠেকাও। কিন্তু মজার বিষয় হচ্ছে যে উদাহরণগুলো এই নারীদের ফুটবল খেলায় বাধা দেওয়া বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নারী শিক্ষার্থীকে ওড়না ঠিক করতে বলে, এগুলোর সাথে জামাত শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। অতএব জামাতের কোনো ক্ষতি হলো না। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চরমপন্থী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেননি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন করা এমন দাবি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং তার দীর্ঘদিনের নারী ক্ষমতায়নের কাজকে অস্বীকার করা। ইউনূস সবসময় নারীর ক্ষমতায়নের পক্ষে দাঁড়িয়েছেন। গ্রামীণ ব্যাংক ও তার ক্যারিয়ার জড়িত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার কাজ করেছে। ইউনূসকে প্রো জামাত এভাবে উপস্থাপন করার একটা চেষ্টা হচ্ছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ধর্মীয় সহিংসতা হিসেবে চিত্রিত করাকে বিভ্রান্তিকর উল্লেখ করে শফিকুল আলম আরও বলেন, শেখ হাসিনা বিদায়ের পর যে অস্থিরতা তৈরি হয়েছে তা মূলত রাজনৈতিক এবং অনেক ঘটনাকে ধর্মীয় সংঘাত হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রাজনৈতিক দলগুলো প্রায় জনসমর্থন পেয়ে ধর্মকে ব্যবহার করে তার সমস্যাটাকে আরো জটিল করে তোলে, এবং রাজনৈতিক অস্থিরতাকে ধর্মীয় নিপীড়ন বলে ভুল ব্যাখ্যা দেওয়া হয়। তো দর্শক, এইভাবে সরকারের পক্ষ থেকে যে তথ্য উপত্য দেওয়া হয়েছে এবং যে রিয়াকশন দেখানো হয়েছে, এক কথায় বললে বিএনপি, জামাত বা সবাই যে ধরনের রিয়াকশন দিয়েছেন তার অর্থ দ্বারা এটাই, নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি, জামাত ইসলামের কোনো ক্ষতি হয়নি, তাদের এই প্রতিবেদন ফ্লপ হয়েছে। ইসলামপন্থীদের ক্ষতি হয়নি, বরং ইসলামপন্থীরা এই জামাত ইসলামের নেতৃত্বে আগামী দিনে ক্ষমতায় আসবে যদি তারা বড় ভুল না করে। এই কথাটা আমি বারবার বলতে চাই, জামাত ইসলামী ভুল না করলে তারা ক্ষমতায় আসতে পারবে। ইসলামপন্থীরা যদি ভুল না করে তারা ক্ষমতায় আসতে পারবে, এবং এবার যদি ভুল করে তাহলে এই ভুলের মাসুল তারা দিতে পারবে না। তখন জামাতেরও মনোবল ভেঙে জামাতের ভেতর থেকে অন্য পাওয়ার পলিটিক্সের দল বের হয়ে যাবে। অতএব ত্রয়োদশ জাতীয় নির্বাচন জামাত ইসলামপন্থী সবার জন্য একটা পরীক্ষা। জনমত নিয়ে কোনো সমস্যা নেই, জনমত অ্যাবসলিউটলি তাদের পক্ষে, কিন্তু পলিটিক্যাল ভুল ডিসিশনের কারণে বা তারা যদি জায়গা মতো ঐক্যবদ্ধ হতে না পারে, যেমন জামাত, চরমোনাই, হেফাজত, এরা যদি একটা ভোটের বাক্স বানাতে না পারে, এজন্যে জাতি তাদের ক্ষমা করবে না যদি না পারে। আমি বিশ্বাস করি পারবে। অতএব জনসমর্থন আওয়ামী লীগ বিএনপির প্রতি মারাত্মক বিরক্ত, তারা ইসলামপন্থীদেরই এখন দেখতে চায়। অতএব ইসলামপন্থীরা জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা বাড়ছে। নিউ ইয়র্ক টাইমসের এইসব প্রতিবেদন কিচ্ছু করতে পারবে না। ডক্টর ইউনূস নিরপেক্ষ আছেন এবং থাকবেন।